ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভ আকাশছোঁয়া হলেও কিছুতেই থামছে না তাদের অস্ত্র ব্যবসা, বরং ক্রমাগত বেড়েই চলেছে ইহুদি রাষ্ট্রটির সমরাস্ত্র বাণিজ্যের পরিমাণ। ইউরোপের বিভিন্ন দেশ একদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে, অন্যদিকে তারাই তেল আবিবের কাছ থেকে কিনছে কোটি কোটি ডলারের আর্মস। গাজায় চলমান গণহত্যার জন্য দায়ী হওয়ার পরেও কিভাবে এত সমৃদ্ধ ইসরায়েলের অস্ত্রবাজার? বাংলাদেশও কি কেনে তাদের তৈরি সমরাস্ত্র ও প্রযুক্তি? অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী ইসরায়েলের আর্মস ইন্ডাস্ট্রি? দেশীয় অস্ত্রশিল্প টিকিয়ে রাখতে স্থানীয় প্রস্তুতকারকদের উৎপাদন বাড়ানোর নির্দেশ দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কারণ এই খাতটি ইসরায়েলের অর্থনীতি ও প্রতিরক্ষার প্রধান স্তম্ভ। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাব বলছে ২০২৪ সালে প্রায় ১৫ বিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি করেছে ইসরায়েল। আগের বছরের তুলনায় ১৩% বেশি বেড়েছে ব্যবসা। এসব সমরাস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে ইউরোপ। দেশটির মোট রপ্তানির অর্ধেকেরও বেশি গেছে সেখানেই। গাজা, লেবানন, ইয়েমেন ও ইরানের উপর পরীক্ষিত বলে মার্কেটিং করার কারণে লাফিয়ে বেড়েছে ইসরায়েলি অস্ত্রের চাহিদা। বিশ্ববাজারে অস্ত্রের প্রয়োজন কখনোই শেষ হয় না, ফলে ইসরায়েলের ব্যবসা শত বাধার পরেও থামবে না, এমনটাই মনে করেন বিশ্লেষকেরা। সম্প্রতি তেল আবিবের সবচেয়ে প্রভাবশালী সমরাস্ত্র তৈরির প্রতিষ্ঠান এলবিট সিস্টেমের সঙ্গে ১.৬ বিলিয়ন ডলারের গোপন চুক্তি করেছে ইউরোপের একটি দেশ। এছাড়াও আন্তর্জাতিক সাপ্লাই চেইনের ভেতরে লোকচক্ষুর আড়ালে মিশে আছে ইসরায়েলি নানা প্রযুক্তি। দেশটির কাছ থেকে সরাসরি না কিনলেও পরোক্ষভাবে ইসরায়েলের তৈরি অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করছে বিশ্বের অনেক দেশ। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে তেল আবিবের অস্ত্র ও প্রযুক্তি কেনে না, তবে বেনামে কিংবা গ্রে মার্কেট থেকে কোনো ইসরায়েলি সামরিক পণ্য ঢাকায় আসে কিনা সেটা নিয়ে রয়েছে নানা রকম গুঞ্জন। ফিলিস্তিনে চলমান আগ্রাসনের জেরে বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে বিরোধিতার মাত্রা। সরাসরি শত শত মিলিয়ন ইউরোর অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। সম্প্রতি লন্ডনের এক অস্ত্র মেলায় ইসরায়েলি কোম্পানির স্টলে ভিড় দেখা গেলেও একই সময়ে মেলার বাইরে তীব্র প্রতিবাদ জানিয়েছে হাজারো মানুষ। ইসরায়েলি অস্ত্র কোম্পানিগুলো যেন বড় কোনো সরকারি চুক্তি না পায়, সেজন্য সংসদেও চাপের মুখে পড়েছে যুক্তরাজ্যের সরকার। প্যারিস এয়ার শোতে ইসরায়েলি প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দিয়েছে ফ্রান্স। দুবাই এয়ার শোতে তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলের অস্ত্র বাণিজ্য ফুলে ফেঁপে উঠলেও দেশটিকে দীর্ঘমেয়াদে একঘরে হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। পুরনো অনেক মিত্র দেশের বৈরিতার মুখে এমন স্বীকারোক্তি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনে আগ্রাসন আন্তর্জাতিক রাজনীতি থেকে তেল আবিবকে অনেকাংশে বিচ্ছিন্ন করে ফেলছে। গাজার যুদ্ধ যত দীর্ঘায়িত হবে তত বেশি মিত্র হারাবে ইসরায়েল। তবে বিশ্লেষকদের আশঙ্কা, সমরাস্ত্র ব্যবসা থেকে আসা বিপুল অর্থ নেতানিয়াহুকে করে তুলবে আরও আগ্রাসী। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। তুমি চলে গেলে চেয়ে চেয়ে দেখলাম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অবস্থাও অনেকটা এরকম। শুক্রবার তার বক্তব্য বর্জন করে কয়েকশো প্রতিনিধি জাতিসংঘ মঞ্চ ত্যাগ করলেন, কিন্তু নেতানিয়াহুর যেন কিছুই বলার ছিল না। গাজায় নৃশংস হামলায় ইসরায়েলের বিরুদ্ধে এ যেন এক সম্মিলিত প্রতিবাদ, ঘৃণার বহিঃপ্রকাশ। বক্তৃতা মঞ্চে নেতানিয়াহু দাঁড়ানোর পর অধিবেশন কক্ষ থেকে বের হতে থাকেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। হা করে দেখা ছাড়া কিছুই করার ছিল না নেতানিয়াহুর। সাধারণ পরিষদের সভাপতি অসহায়ভাবে আহ্বান জানান শৃঙ্খলা রক্ষার। প্রায় খা খা অধিবেশন কক্ষে ভাষণে নেতানিয়াহু যা বললেন তা ছিল রীতিমতো হাস্যকর। বললেন, যেসব দেশের নেতারা প্রকাশ্যে তাকে নিন্দা জানায়, গোপনে সেসব নেতারাই আবার তার প্রশংসা করেন। ভাষণ বর্জনের বিষয়টি যে ইসরায়েলি প্রধানমন্ত্রী খুব একটা আমলে নেননি তা বোঝা গেল তার বক্তব্যে। জানালেন, হামাসকে নির্মূলে হামলা অব্যাহত থাকবে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, যার গায়ের চামড়া মোটা এ ধরনের প্রতিবাদে তার কিছুই আসে যায় না। নেতানিয়াহুর বক্তব্যে হতাশা প্রকাশ করেছেন সাধারণ ফিলিস্তিনিরা। যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা দেখছেন না তারা। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলছে, নেতানিয়াহুকে বর্জনের ঘটনাই প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মুষ্টিমেয় কিছু নেতাই তার বক্তব্যে হাততালি দিচ্ছেন। জাতিসংঘের অধিবেশন চলাকালেই নিউ ইয়র্কের রাস্তায় বিক্ষোভ করেছেন লাখো মানুষ।
গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে স্লোগান ও প্ল্যাকার্ড বহন করেন তারা। নেতানিয়াহু সারা বিশ্বের শান্তিকামী মানুষের অনুরোধ আর আহ্বানকে বরাবরই উপেক্ষা করেছেন। এবার সর্বোচ্চ ফোরামে তাকে সম্মিলিত বর্জনের ঘটনা ইসরায়েলকে কিছুটা হলেও কোণঠাসা অবস্থায় ফেলেছে। এ থেকে ফিলিস্তিন কতটা সুবিধা আদায় করতে পারে তা নির্ভর করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, বিশেষ করে আরব দেশগুলোর পরবর্তী পদক্ষেপের ওপর। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পৃথিবীকে ঘিরে আবারও এক নতুন মহাজাগতিক রহস্যের খোঁজ মিলেছে। জ্যোতির্বিজ্ঞানীরা সম্প্রতি আবিষ্কার করেছেন পৃথিবীর আধা চাঁদ বা কোয়াসিমুন। এটি আসলে পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ নয়, তবে পৃথিবীর কক্ষপথের সঙ্গে সমান্তরালে সূর্যকে প্রদক্ষিণ করছে। ফলে পৃথিবীর সঙ্গে একসঙ্গে চলায় একে চাঁদের মতোই মনে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2025 সালের সেপ্টেম্বরে এই গ্রহাণুটিকে প্রথমবারের মতো শনাক্ত করা হয়। এর নামকরণ করা হয়েছে 2025 PN7। পৃথিবীর প্রকৃত চাঁদ মহাকর্ষে বাধা, অর্থাৎ এটি পৃথিবীর চারপাশে সরাসরি প্রদক্ষিণ করছে। কিন্তু কোয়াসিমুনের বিষয়টি একটু আলাদা। সিএনএন এর তথ্য অনুযায়ী কোয়াসিমুন আসলে সূর্যকে প্রদক্ষিণ করে, তবে এর ভ্রমণপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে এমনভাবে মিলে যায় যে এটি দীর্ঘ সময় পৃথিবীর পাশাপাশি ঘুরে বেড়ায়। ফলে মনে হয় এটি পৃথিবীর দ্বিতীয় চাঁদ। লাইফ সায়েন্সের তথ্য মতে 2025 PN7 আসলে কয়েক দশক ধরেই পৃথিবীর সঙ্গী হয়ে আছে। আধুনিক টেলিস্কোপ ও ট্র্যাকিং সিস্টেমের কল্যাণে সাম্প্রতিক সময়ে গবেষকরা একে শনাক্ত করতে পেরেছেন। বিজ্ঞানীরা বলছেন এটি অন্তত আগামী 100 বছর পর্যন্ত পৃথিবীর পাশাপাশি থেকে যাবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, নতুন এই কোয়াসিমুন কি একদিন পৃথিবীতে আছড়ে পড়বে? সায়েন্স অ্যালার্টের প্রতিবেদনে বলা হয়েছে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন যে এর কোনো ঝুঁকি নেই, কারণ এটি পৃথিবীর কক্ষপথে সরাসরি বাধা নয়, বরং সূর্যকে প্রদক্ষিণ করছে। এর আকারও তুলনামূলক ছোট, ফলে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের আশঙ্কা নেই বললেই চলে। চাঁদ রাতের আকাশে সহজেই দৃশ্যমান হলেও এই কোয়াসিমুন এত ছোট যে খালি চোখে তো নয়, এমনকি কম শক্তিসম্পন্ন টেলিস্কোপ দিয়েও দেখা যাবে না। কেবল উন্নত মানের গবেষণা ভিত্তিক দূরবীন দিয়েই এর অস্তিত্ব শনাক্ত করা সম্ভব হবে। অর্থাৎ চাঁদের পাশে আরেকটি চাঁদ ভেসে ওঠার দৃশ্য হয়তো আমরা সাধারণ মানুষ দেখতে পাবো না। গবেষকরা বলছেন এটি পৃথিবীর প্রথম কোয়াসিমুন নয়। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের তথ্য অনুযায়ী 2016 সালে 2016 HO3 নামে একটি গ্রহাণু ধরা পড়ে, যা এখনও পৃথিবীর সঙ্গী হিসেবে রয়েছে। একইভাবে 2020 সালে 2020 CD3 নামে আরেকটি ক্ষুদ্র গ্রহাণু পৃথিবীর অস্থায়ী সঙ্গী হিসেবে শনাক্ত করা হয়েছিল। বিজ্ঞানীরা পরিষ্কার করে বলেছেন এই কোয়াসিমুনের কোনো প্রভাব মানুষের জীবনে পড়বে না। এটি আমাদের জলবায়ু, জোয়ার ভাটা বা মহাকর্ষে কোনো পরিবর্তনই ঘটাবে না। তবে গবেষণার ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম, কারণ কোয়াসিমুন মহাকাশের গতিশীলতা বোঝার ক্ষেত্রে নতুন ধারণা দেয়। এছাড়া ভবিষ্যতে কোনো গ্রহাণু পৃথিবীর জন্য হুমকি হয়ে উঠতে পারে কিনা তা অনুমান করার জন্য এ ধরনের বস্তু নিয়ে গবেষণা গুরুত্বপূর্ণ। Fiz.org এর প্রতিবেদন অনুযায়ী পৃথিবীর সঙ্গে কক্ষপথ ভাগ করে নেওয়া গ্রহাণুদের খুঁজে পাওয়া খুব অস্বাভাবিক কিছু নয়। আমাদের সৌরজগতের গতি প্রকৃতি এমন যে ভবিষ্যতেও পৃথিবীর পাশ দিয়ে আরও কোয়াসিমুন ভেসে যাবে। কেউ কয়েক মাস, কেউ বা কয়েক বছর থাকবে। তবে গবেষকরা বলছেন কোয়াসিমুন মহাজাগতিক বিজ্ঞানের জন্য এক ধরনের পরীক্ষাগার। এগুলো মহাকাশের ক্ষুদ্র গ্রহাণুদের আচরণ, তাদের কক্ষপথের বৈচিত্র্য এবং পৃথিবীর সঙ্গে তাদের সম্পর্ক বোঝাতে সাহায্য করে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন ভবিষ্যতে মহাকাশে মিশন চালাতে গেলে এই ধরনের গ্রহাণু থেকেই নমুনা সংগ্রহ করা যেতে পারে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। পশ্চিমা বিশ্বকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। ন্যাটো কিংবা ইউরোপীয় ইউনিয়ন কোনোরকম আগ্রাসন চালালে সিদ্ধান্তমূলক জবাব দেবে মস্কো। জাতিসংঘ সাধারণ পরিষদে দাঁড়িয়ে সম্প্রতি এমন হুমকি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ। ইউরোপের কয়েকটি দেশের আকাশে রাশিয়ার ড্রোন ও যুদ্ধবিমান পাঠানোর মতো উস্কানি বন্ধে গত কয়েকদিন আগেই মস্কোকে সতর্ক করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সংস্থার 32টি দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে
নিজেদের রক্ষায় সামরিক ও বেসামরিক সব ধরনের পদ্ধতি ব্যবহার করবে তারা। একদিকে আন্তর্জাতিক মঞ্চে প্রভাবশালী রুশ মন্ত্রীর খোলামেলা হুঁশিয়ারি, অন্যদিকে নেটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা প্রস্তুতি। চলমান উত্তেজনার মাঝে প্রশ্ন হল, শেষ পর্যন্ত কি পুরোদস্তুর সামরিক সংঘাতের দিকে গড়াবে এই দ্বন্দ্ব? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুদিন পূর্বে প্রথমবারের মতো প্রকাশ্যে বলেছেন রাশিয়ার দখলকৃত সব অঞ্চল পুনরুদ্ধার করতে পারে ইউক্রেন। যদিও এর আগে ভিন্ন কথা বলেছিলেন তিনি। তখন ট্রাম্প মন্তব্য করেছিলেন ইউক্রেনকে সমঝোতা করতে হবে এবং 2014 সাল থেকে হারানো ভূখণ্ড ফেরত পাওয়া সম্ভব না। ট্রাম্পের অবস্থান বদলানোর পেছনে বিশেষ উদ্দেশ্য আছে কিনা সেটা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিশ্লেষকদের ধারণা, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মত পরিবর্তনের প্রেক্ষাপটেই গুরুত্ব পেয়েছে সের্গেই লেভরভের বক্তব্য। ইউরোপের অন্য আরেকটি দেশ রাশিয়ার হামলার ঝুঁকিতে আছে। জাতিসংঘে দেয়া ভাষণে এমন গুঞ্জন উড়িয়ে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রয়োগের হুমকি এখন নিয়মিত হয়ে গেছে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের ওপর রুশ হামলার পরিকল্পনা নিয়ে যে অভিযোগ তোলা হচ্ছে, বারবার সেসব উস্কানিমূলক দাবি খণ্ডন করেছেন প্রেসিডেন্ট পুতিন। আগেও কখনো এমন কোনো উদ্দেশ্য ছিল না রাশিয়ার, এখনো নেই। তবে আমার দেশের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব হবে সিদ্ধান্তমূলক। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের এই ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ রাখা উচিত হবে না। এসব নেতারা ভবিষ্যতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের অজুহাত দিয়ে ভোটারদের কষ্ট সহ্য করতে রাজি করায়। একই সাথে তারা প্রকাশ্যে কালিনিনগ্রাদ সহ রুশ ভূখণ্ডে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয়ারও ঘোষণা দেয়। সাম্প্রতিক সময়ে ইউক্রেন যুদ্ধ, ইরানের পরমাণু কর্মসূচি, ইসরায়েলের গণহত্যায় মার্কিন সমর্থন সহ নানা প্রসঙ্গে পশ্চিমাদের সঙ্গে রাশিয়া ও পশ্চিমা বিরোধী শক্তিগুলোর বৈরিতা আরও স্পষ্ট হয়ে উঠছে। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিজেদের প্রভাব বলয় বাড়াতে ইরানের সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করেছে রাশিয়া। মস্কো ও তেহরানের সাথে যুক্ত হয়েছে চীন। ইরানের উপর পশ্চিমা নিষেধাজ্ঞাকে অযৌক্তিক বলে প্রকাশ্যে নিন্দা জানিয়েছে বেইজিং। বিশ্লেষকেরা বলছেন, আমেরিকা ও ইউরোপীয় জোটের বিরুদ্ধে রাশিয়া, চীন, ইরানের সম্মিলিত শক্তি বিশ্ব রাজনীতিতে হবে নতুন অস্থিরতার কারণ। রাশিয়ার উস্কানিমূলক কর্মকাণ্ড মোকাবেলায় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতিক্রিয়া কতটা কঠোর হওয়া উচিত সেটা নিয়ে চলছে জটিল হিসাব নিকাশ। নর্ডিক ও বাল্টিক দেশগুলোর দাবি, রুশ ড্রোন ও যুদ্ধবিমান ন্যাটোভুক্ত কোনো দেশের আকাশসীমায় ঢুকলেই গুলি করতে হবে। কিন্তু জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো তুলনামূলকভাবে সতর্ক পদক্ষেপ নিতেই আগ্রহী। তাদের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে পূর্ণমাত্রার সংঘাত যে কোনো মুহূর্তে ডেকে আনতে পারে বড় কোনো বিপর্যয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় হামাসের নিম্ন পর্যায়ের 5 জন সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মী নিহত হন। এ ঘটনায় আরব দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, যার জেরে মুসলিম দেশগুলো কয়েকটি শীর্ষ পর্যায়ের বৈঠক করে। সেসব বৈঠক থেকে আসে ন্যাটোর আদলে বাহিনী গঠনের প্রস্তাব। এর ধারাবাহিকতায় ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে দুই মুসলিম দেশ সৌদি আরব ও পাকিস্তান। কাতারে ইসরায়েলি হামলার 1 সপ্তাহ পর সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ রিয়াদে এই গুরুত্বপূর্ণ চুক্তিতে স্বাক্ষর করেন। উভয় পক্ষই এই চুক্তিকে একটি বিশেষ মাইলফলক হিসেবে আখ্যা দেয়। বহু বছর ধরে গালফ দেশগুলো যুক্তরাষ্ট্রকে প্রধান নিরাপত্তা গ্যারান্টর হিসেবে দেখে আসছে। বাহরাইন, কাতার, কুয়েত সহ গালফ অঞ্চলে বড় বড় সামরিক ঘাঁটি স্থাপন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সবসময় ইরানের বিপরীতে সৌদি আরব ও গালফ মিত্রদের সমর্থন দিয়েছে। এর ফলে গালফ দেশগুলো মনে করত যে ইরান বা অন্য কোনো শক্তির আক্রমণ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রই তাদের প্রধান ভরসা। তবে কাতারে ইসরায়েলের হামলার পর পাল্টে যাচ্ছে আঞ্চলিক কূটনীতির হিসাব নিকাশ। এবার সেই ইরানের পক্ষ থেকেই দেওয়া হলো সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার প্রস্তাব। 28 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস।
এই প্রস্তাবটি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাভি। সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে সাফাভি বলেন, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে হওয়া কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি একটি গঠনমূলক উদ্যোগ। পাকিস্তান বলেছে চাইলে অন্য দেশও এতে যোগ দিতে পারে। আমি সুপারিশ করছি ইরানকেও এতে অংশ নেওয়া উচিত। সাফাভি আরও বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান ও ইরাক একসঙ্গে একটি যৌথ চুক্তির দিকে এগোতে পারে। যদিও সৌদি আরব ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া এ ধরনের চুক্তি করবে না, তবুও এই দেশগুলোর একটি আঞ্চলিক শক্তি হিসাবে প্রস্তুতির ঘোষণা করা উচিত। বিশ্লেষকদের মতে যদি এই জোট সফলভাবে তৈরি হয় তাহলে এটি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। এই 4 দেশ মিলিয়ে সেনাবাহিনীর সংখ্যা হবে প্রায় 10 লাখ। পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড ও ইরানের বিপুল সংখ্যক মিসাইল ছাড়াও 4টি দেশেরই আছে প্রশিক্ষিত সামরিক বাহিনী। ফলে গালফ দেশগুলোর একাংশ যদি এ ধরনের আঞ্চলিক জোটে ভরসা করা শুরু করে তবে তাদের যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা অনেকটাই কমে আসবে, যা কেবল আঞ্চলিক নয়, বিশ্ব রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলবে। তবে এক্ষেত্রে বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে। জোট হিসেবে যৌথভাবে পরিচালনার জন্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ও যৌথ অপারেশনাল ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, যা যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার। এছাড়া ইরান ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ ও দ্বন্দ্ব রয়েছে। ফলে এই প্রস্তাব বাস্তবে আলোর মুখ দেখবে কিনা সে প্রশ্ন থেকেই যায়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। গাজা উপকূলের দিকে এগোচ্ছে এক অভূতপূর্ব মানবিক উদ্যোগ সুমুদ ফ্লোটিলা। 40টিরও বেশি নৌযান নিয়ে গঠিত এই বড় আকারের নৌবহনে রয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সংসদ সদস্য, আইনজীবী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবক। আল জাজিরাতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, ফ্লোটিলাটি মূলত ইসরায়েলের আরোপিত সমুদ্র অবরোধ ভাঙতে গাজায় পৌঁছানোর চেষ্টা করছে। তাদের দাবি, ইসরায়েল আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করে গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। ফ্লোটিলা শব্দের অর্থ হচ্ছে একসঙ্গে চলমান নৌযানের বহর। এর আগেও বিভিন্ন মানবাধিকার সংগঠন গাজায় সহায়তা পৌঁছানোর জন্য ফ্লোটিলা পাঠিয়েছিল, যার মধ্যে 2010 সালে মাভি মারমারা ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। এবারের উদ্যোগের নাম দেওয়া হয়েছে সুমুদ ফ্লোটিলা। আরবিতে সুমুদ মানে ধৈর্য ও দৃঢ়তা। এর মধ্য দিয়ে বোঝানো হচ্ছে গাজায় দীর্ঘদিনের অবরোধ ভাঙার জন্য এই প্রচেষ্টা কেবল মানবিক সহায়তা নয়, বরং প্রতিরোধের প্রতীকও। ফ্লোটিলায় বাংলাদেশের পক্ষ থেকে অংশ নিয়েছেন আলোকচিত্র সাংবাদিক শহীদুল আলম। বুকে শহীদ আবু সাঈদের ছবি আর মাথায় নিশ্চিত মৃত্যুর ঝুঁকি নিয়ে তিনি গোটা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে। দ্য গার্ডিয়ানের তথ্যমতে এই ফ্লোটিলায় সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থানবার্গও রয়েছেন। ইতালি ও স্পেন নিজেদের নাগরিকদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু নৌযান পাঠালেও তারা 150 নটিক্যাল মাইল দূর থেকে ফিরে আসে। তবে ফ্লোটিলা থামতে রাজি নয়। এতে করে পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠেছে। সংবাদ সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন মতে, কনসায়েন্স নামের একটি তুর্কি জাহাজ যা গত মে মাসে ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল, পুনরায় ইতালির উত্তরান্ত বন্দর থেকে যাত্রা শুরু করেছে। তুর্কি এমপি সেমা সিলকিন জানান, জাহাজটি হামলার পরও গাজায় পৌঁছতে বদ্ধপরিকর। উল্লেখ্য, ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করা হলেও তারা এর দায় অস্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, দেশটির নৌবাহিনী ইতোমধ্যেই ফ্লোটিলাটি আটকানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা দাবি করছে, গাজায় প্রবেশ করা যে কোনো অননুমোদিত জাহাজ হামাসের হাতে চলে যেতে পারে এবং এর মাধ্যমে অস্ত্র পাচারের সুযোগ তৈরি হতে পারে। তবে আন্তর্জাতিক মহল একে মানবিক সহায়তা ঠেকানোর অমানবিক পদক্ষেপ হিসেবেই দেখছে। অন্যদিকে সাধারণ মানুষ সামাজিক মাধ্যমে এই ঘটনাকে নিয়ে ব্যাপক আলোচনা করছে। অনেকে বলছেন, যেখানে বিশ্ব শক্তিগুলো ব্যর্থ, সেখানে সাধারণ মানুষ ও মানবাধিকার কর্মীরাই সাহস নিয়ে এগিয়ে এসেছেন। আবার অনেকের ধারণা, ইসরায়েল যদি ফ্লোটিলার উপর আক্রমণ চালায় তবে তার নতুন করে 2010 সালের মাভি মারমারা ঘটনার পুনরাবৃত্তি ঘটাবে এবং ইসরায়েল আরও তীব্র আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক চাপে পড়বে।
দ্য জুইশ ইন্ডিপেন্ডেন্টে প্রকাশিত একটি বিশ্লেষণে বলা হয়, ফ্লোটিলার মধ্যে থাকা বহু কর্মীকে যদি আঘাত করা হয় তবে তা আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনের শামিল হবে। ফ্লোটিলার সাফল্য গাজার জনগণের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে বলে আল জাজিরার একটি বিশ্লেষণে বলা হয়েছে। এতে করে ইসরায়েলের অবরোধ আবারও অমানবিক বলে প্রমাণিত হবে। অন্যদিকে এটি যদি ব্যর্থ হয় বা সহিংস আক্রমণের মুখে পড়ে তবে আন্তর্জাতিক চাপ আরও বাড়বে এবং ইসরায়েলের কূটনৈতিক অবস্থান নড়বড়ে হয়ে যেতে পারে। এদিকে তুর্কি ও স্প্যানিশ যুদ্ধজাহাজ দূর থেকে সহায়তা দিচ্ছে বলেও জানা গেছে। সব মিলিয়ে বলা যায়, সুমুদ ফ্লোটিলা কেবল একটি মানবিক সহায়তা বহন নয়, বরং গাজায় অবরোধ ভাঙার এক বৈশ্বিক প্রতিরোধের প্রতীক। যদি এই উদ্যোগ সফল হয় তবে গাজার কোটি মানুষের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত হয়ে দাঁড়াবে। আর যদি ইসরায়েল আক্রমণ চালায় তবে তা নতুন করে আন্তর্জাতিক আইন ও রাজনৈতিক সংকট তৈরি করবে। ফলাফল যাই হোক না কেন, এই যাত্রা ইতোমধ্যেই বিশ্ববাসীর চোখে মানবতার জন্য এক সাহসী সংগ্রামের নাম হয়ে উঠেছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এভাবেই অস্ত্রের মুখে মানবাধিকার কর্মীদের বন্দী করে বর্বর ইসরায়েলি বাহিনী। মৃত্যুপরী গাজায় মানবিক ত্রাণ নিয়ে যাওয়ার সবচেয়ে বড় চেষ্টাটিও আটকে দিয়ে অভুক্ত ফিলিস্তিনিদের খাবার কেড়ে নিল তারা। বুধবার সমুদ্রে ফাঁদ পেতে থাকা ইসরায়েলি বাহিনী হামলা চালায় ফিলিস্তিনিদের জন্য নিয়ে যাওয়া খাবার, বস্ত্র, চিকিৎসা সরঞ্জাম সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪৪টি নৌযানের ওপর। বৃহস্পতিবারের মধ্যে বন্দী করে এসব নৌযানে থাকা অন্তত ৫০০ মানবাধিকার কর্মীকে। কিন্তু ভাগ্যক্রমে একটি নৌকা প্রথমবারের মতো ফিলিস্তিনের জলসীমায় ঢুকে পড়ে। সে সময় ধারণ করা এক ভিডিওতে নৌকাটিতে থাকা এক মানবাধিকার কর্মী জানান, গাজা উপকূল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে আছে তারা। তবে সে সময় ইসরায়েলি বাহিনী জল কামান দিয়ে তাদের উপর হামলা চালায়। ইসরায়েলি বাহিনী আমাদের উপর জলকামান ব্যবহার করে, আমাদের জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশও দেয়। কিন্তু আমরা নৌযানটি চলমান রাখি, তারা আমাদের থামাতে পারেনি। পানির ঠান্ডায় আমাদের নৌযানের লোকজন অসুস্থ হয়ে পড়ে। তারা নানা কায়দায় আমাদের আটক করতে চেয়েছিল, কিন্তু পারেনি। তবে এর কিছুক্ষণ পরই নৌকাটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষ পর্যন্ত সেটি বন্দরে পৌঁছেছে কিনা নিশ্চিত হওয়া যায়নি। ইসরায়েলি বাহিনী নৌবহর আটকে দিতে জলকামান ব্যবহার করে। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শহীদুল আলম, গ্রেটা থুনবার্গ ও নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা সহ মানবাধিকার, স্বেচ্ছাসেবক ও পরিবেশ কর্মীরা। এছাড়াও তুরস্ক, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, স্পেন সহ ৪৪টি দেশের আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক ও সাংবাদিকও রয়েছেন। সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ এক ভিডিও বার্তায় আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান তিনি। আমি সহ আরো কয়েকশো কর্মীকে আটক করে রেখেছে ইসরায়েলি বাহিনী। আমাদের মানবাধিকার অভিযান তারা পণ্ড করে দিয়েছে। আমরা কোনো আন্তর্জাতিক আইন ভঙ্গ করিনি। বিভিন্ন দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান, তারা আমাদের মুক্তির জন্য পদক্ষেপ নিক। গ্রেটা থুনবার্গ সহ মানবাধিকার কর্মীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের ইউরোপে ফেরত পাঠানোর তোড়জোড় চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি প্রশাসন বলছে, বন্দীরা সুস্থ আছে এবং গাজায় অবরোধ ভঙ্গ করায় তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় কাতার, মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, কলম্বিয়া সহ বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানিয়েছেন। দ্রুত এসব কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন তারা। আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য ইসরায়েলের শাস্তির দাবিও জানান নেতারা। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।